অনলাইনে দেদারসে বিক্রি হচ্ছে শুল্ক ফাঁকি দেয়া বিদেশি কসমেটিক্স। দেশি পণ্যে নেই বিএসটিআই এর অনুমোদন। নকল প্রসাধনী ও শিশু খাদ্যে সয়লাভ সুপার শপ। বিএসটিআই ছাড়পত্রবিহীন শিশু খাদ্য, তারপর কসমেটিক্স, তারপর চকলেট এবং শ্যাম্পু। যাদের কর্মকাণ্ড মনে হবে যে প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড বিশ্লেষণ করে আমাদের আইনে যা আছে সেই ব্যবস্থা। জমজমাট ই কমার্স ব্যবসার সুযোগে বেড়েছে প্রতারণাও। টিভিটা তাদের সময় মতোই দিয়েছে আমি যদি বলি, কিন্তু সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা ভাঙা ছিল। অনলাইন কেনাকাটায় গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর উচিত অনলাইন ব্যবসার প্রতি নজরদারি আরো বাড়ানো। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির কারণেই ভেস্তে যাচ্ছে করোনা মোকাবেলায় সরকারের সব চেষ্টা, বলছেন বিশেষজ্ঞরা। মানুষের জীবন বাঁচাতেই পানির দিন রাত এক করে রাজধানীতে চলছে মেট্রো রেলের কাজ। করোনায় ঘাটতি পুষিয়ে নেয়ার চেষ্টা, নির্দিষ্ট করেই কাজ শেষ করার আশা। এবং ভাষাঞ্চর ঘুরে এসে পাল্টে গেল সুর। কক্সবাজারের ক্যাম্প ছাড়ার বিষয়ে অনীহা অনেক রোহিঙ্গার। অসম্মতির সুযোগ নেই বলছে প্রশাসন। করোনায় স্থবির অর্থনীতিতেও জমজমাট ই কমার্স ব্যবসা। স্বাভাবিক সময়ের চেয়ে অনলাইনে পণ্য বিক্রি বেড়েছে দ্বিগুণেরও বেশি। এই সুযোগে দেদারসে বিক্রি হচ্ছে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি পণ্য। আর যেগুলো দেশি সেগুলোর নেই বিএসটিআই এর কোনো অনুমোদন। দুপুরে রাজধানীর মিরপুরে একটি অনলাইন শপের অফিসে অভিযান চালিয়ে এমন তথ্য জানায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন সুপার শপে মিলেছে নকল ও অনুমোদনহীন বিদেশি ব্র্যান্ডের প্রসাধন সামগ্রী ও শিশু খাদ্য। সামাজিক ছোঁয়া থেকে বাঁচার এই সময়ে প্রতিনিয়ত বাড়ছে অনলাইন শপিং। ক্রেতার আগ্রহকে পুঁজি করে সুযোগ সন্ধানীরা মানহীন পণ্য দিয়ে ঠকিয়ে আসছেন। অনলাইনের এসব পণ্যের বিরুদ্ধে ক্রেতাদের এমন নেতিবাচক রিভিউয়ের শেষ নেই। ক্রেতাদের অভিযোগের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অভিযান চালায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। পাওয়া যায় নকল ও মানহীন নানা আন্তর্জাতিক ব্র্যান্ডের শ্যাম্পু, ক্রিম ও ফেস ওয়াশ, এমনকি বেবি পাউডারও। শিশু খাদ্যের নিডু ব্র্যান্ডের মতো দুধেও নেই বিএসটিআই এর অনুমোদন বা আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার। সবটি অনুমোদনহীন এসব পণ্যের কাগজপত্র রয়েছে দাবি করলেও তা দেখাতে পারেনি। সমস্ত প্রোডাক্ট আমার জানা মতে এগুলো আমদানিকৃত পণ্য। আর আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে অবশ্যই তারা বিএসটিআই এর মাধ্যমে বের করা, হয়তো আমাদের কাছে এই পণ্য এগুলো সংরক্ষিত নেই। অভিযান চলে সেনপাড়ায় পর্বতার নিউ শপ বিডি নামে অনলাইন শপের অফিসেও। চিত্র সে একই, নকল ও অনুমোদনহীন পণ্য। বিএসটিআই অনুমোদন নাই, এটা তো সরবরাহকারী ইনশিওর করে নাই আমাকে। যদি করতো তাহলে কি কিনতাম। অনুমোদনহীন এসব পণ্য বিক্রি ও সরবরাহের দায়ে দুটি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শিশু খাদ্য, তারপর কসমেটিক্স, তারপর চকলেট এবং শ্যাম্পু, এগুলো হচ্ছে বিএসটিআই ছাড়পত্রবিহীন অবৈধভাবে বিক্রয় বিতরণ করছে। বাজারে থাকা এরকম হাজারো ভেজাল ও মানহীন প্রসাধনী সামগ্রী ও শিশু খাদ্যের বিরুদ্ধে বিএসটিআই এর অভিযান চলবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইকরাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অনলাইনের ক্রেতারা বলছেন কেনাকাটায় এখনও রয়েছে আস্থার সংকট। প্রতিযোগিতা কমিশন বলছে শিগগিরই অনলাইন ভিত্তিক সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম আসছে তদারকির আওতায়। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। করোনার ধাক্কায় দেশের শিল্প ও সেবা খাত যখন বিপর্যস্ত, তখন উল্টো চিত্র ই কমার্স ব্যবসায়। করোনাকালীন ক্রেতা চাহিদা থাকায় চাল ডাল থেকে পোশাক কিংবা সুরক্ষা সামগ্রী সবকিছুই বিক্রি করছে অনলাইন প্রতিষ্ঠানগুলো। পণ্যভেদে দেওয়া হচ্ছে মূল্য ছাড় কিংবা আকর্ষণীয় অফার। ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধে ক্রেতারা পাচ্ছেন ক্যাশব্যাক সুবিধাও। ইক্যাবের ধারণা, চলতি বছর অনলাইন কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 8,000 কোটি টাকা। সবারই সেল দ্বিগুণ হয়ে গেছে অলমোস্ট। প্লাস কিছু কিছু প্রোডাক্টের বা কিছু কিছু আইটেমের চাহিদা এখন অনেক বেশি, স্পেশালি হচ্ছে আপনার গ্রোসারি আইটেম। N95 মাস্ক যেটা
যেটা আমাদের 850 টাকা করে সেল হচ্ছিল, সেটা এখন আমরা করে দিচ্ছি হচ্ছে অনলি 500 টাকা। তবে কেনাকাটায় লোভনীয় অফারের আড়ালে হরহামেশাই ঘটছে নিত্য নতুন প্রতারণার ঘটনা। ক্রেতারা মনে করছেন সম্ভাবনাময় ই কমার্স খাতে যা তৈরি করছে আস্থার সংকট। অনলাইন প্রতিষ্ঠানগুলো আসলে বুঝতে পারছেন না তারা গ্রাহকের হাতে মানসম্মত প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন কিনা, এবং গ্রাহকও হয়তো বুঝতে পারছেন না তিনি যে প্রোডাক্টটি পাচ্ছেন সেটা আসলে মানসম্মত কিনা। অনলাইন কেনাকাটায় গ্রাহকরা প্রতারিত হচ্ছেন এবং অনলাইন কেনাকাটায় আস্থা হারাচ্ছেন। একটা অর্ডার করি 32 ইঞ্চি একটা ওয়ালটন টিভি, তারা টিভিটা তাদের সময় মতোই দিয়েছে আমি যদি বলি, কিন্তু সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা ভাঙা ছিল। দেরিতে হলেও অনলাইন ভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আনতে যাচ্ছে সরকার। যাদের কর্মকাণ্ড মনে হবে যে প্রতিযোগিতা বিরোধী আইনের আওতায় তাদের কর্মকাণ্ড বিশ্লেষণ করে আমাদের আইনের যা আছে সেই ব্যবস্থা। দেশে বর্তমানে চালু রয়েছে 5 শতাধিক ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে এর বাইরেও ফেসবুকে ব্যবসা পরিচালনা করছে কয়েক হাজার প্রতিষ্ঠান। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন করোনা মোকাবেলায় সরকারের চেষ্টা অনেকটাই ম্লান করে দিয়েছে দুর্নীতি। তারা বলেন বরাদ্দ থাকলেও তদারকির অভাবে সদ্ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। যে সকল সুবিধাভোগী ও দুর্নীতিবাজদের নাম এসেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তারা। 3 জন রোগীকে শনাক্ত করেছি। সব শঙ্কাকে সত্য করে 8ই মার্চ দেশে প্রথম শনাক্ত হয় কোভিড-19। তখন বিশ্বজুড়েই সংকট চলছিল মাস্ক, পিপিই সহ করোনা চিকিৎসার সরঞ্জামাদি। চড়া দামে সেসব যোগান দিয়েছে সরকার। করোনা পরীক্ষায়ও সরকারকে দিতে হয়েছে বড় অঙ্কের ভর্তুকি। একের পর এক হাসপাতাল প্রস্তুত, অক্সিজেন সিলিন্ডার আমদানি, 4000 নতুন চিকিৎসক নিয়োগ, সঙ্গে নার্স আর মেডিকেল টেকনোলজিস্ট, এসবেও সরকারের ব্যয় ছিল শত শত কোটি টাকা। তবে সব মিলিয়ে করোনাকালে অর্থ বরাদ্দের কমতি রাখেনি সরকার। তবে বাস্তব চিত্র ভিন্ন। এত প্রচেষ্টার পরেও কাঙ্ক্ষিত সেবা পৌঁছায়নি সাধারণ মানুষের কাছে। সামনে আসে রিজেন্ট, জেকেজি কাণ্ড, N95 পিপিই কেলেঙ্কারি সহ নানা অসঙ্গতি। অভিযোগ আসে হাসপাতাল ব্যবস্থাপনায়ও। এতে নজরদারির অভাব কি দুষছেন বিশেষজ্ঞরা। এখানে 2-3টা কমিটি ছিল খুবই ক্ষমতাশালী, যেটা কার্যকরী হয়নি। যেটার প্রধান ছিল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু উনি এটাতে এই কমিটিটাকে কার্যকরী করতে পারেননি। উনি সেটা নিজেই বলেছেন। যে ধরনের সাহায্য দিয়েছে, ইভেনকে স্বাস্থ্য খাত বলেন, তার প্রত্যেকটা সেক্টরে এই আপনার কোভিড-19 করোনাকালীন সময়ে এগুলো যদি সদ্ব্যবহার যদি প্রত্যেকটা ক্ষেত্রে যথাযথভাবে করতে পারতো, আমার মনে হয় সরকার অনেক এগিয়ে যেত। তারা বলছেন করোনা মোকাবিলায় সবচেয়ে বড় বাধা ছিল সমন্বয়ের অভাব আর দক্ষ নেতৃত্ব। পরিকল্পনাটাকে ভালোভাবে বাস্তবায়ন করতে পারা, সেই জায়গায় বড় ঘাটতি ছিল। নেতৃত্ব, এটাতে বড় ঘাটতি ছিল। আমাদের প্রস্তুতি পর্বে গুরুতর ঘাটতি ছিল, এটা আর কখনোই কভার করা সম্ভব হয়নি। দ্বিতীয়ত হচ্ছে প্রস্তুতি হয়নি, ঠিক আছে, এরপরে যেসব কর্মকাণ্ডগুলো আমরা নিয়েছি সেগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়নি। এক্ষেত্রে চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমন, সময় সংবাদ। করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে 41 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1892 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,32,970 জনে দাঁড়ালো। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,559 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 16,90,011 জনের। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 1,892 জন। মোট আক্রান্ত 3,32,970 জন। 24 ঘন্টায় মারা গেছেন 41 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 4,634 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,746 জন। মোট সুস্থ হয়েছেন 2,33,550 জন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পুরোদমে চলছে মেট্রো রেলের লাইন বসানো ও বিদ্যুৎ সঞ্চালনের কাজ। মাথা তুলে দাঁড়িয়েছে উত্তরা দক্ষিণ স্টেশন। করোনা সংকটে যখন বিভিন্ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েছে, তখন নির্ধারিত সময়েই কাজ শেষ করার পাশাপাশি খরচও বাড়বে না বলে আশা মেট্রো রেল কর্তৃপক্ষের। বাবুল হোসেনের ক্যামেরায় আজহার লিমনের রিপোর্ট। পেরিয়ে গেছে মধ্যরাত,
চারপাশের শুনশান নীরবতা ভেঙে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকায় চলছে চলমান মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। এখানে মেট্রো লাইনের পিয়ার হেড বসানো হচ্ছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 90টি খুঁটির উপর বসবে পিয়ার হেড। আগস্ট মাস পর্যন্ত যার 37টি বসানো হয়েছে। ডিজাইন অনুযায়ী সার্ভেটা পজিশনটা ঠিক আছে কিনা শাটারে সেটা আমরা এখন চেক করতেছি সার্ভে করার মাধ্যমে। হার্ড কাজ যেমন শিফটিং এর কাজ, ভারী ভারী কাজ, যেগুলো দিনের বেলায় আমাদের ট্রাফিক থাকার কারণে কাজগুলো করতে পারি না, রাতের বেলায় ফ্রিলি আমরা রাস্তা বন্ধ করে দিলাম, রাস্তা বন্ধ করে কাজগুলো করলাম। দীর্ঘদিন আমাদের কাজ বন্ধ ছিল, তো এখন আমাদের গতি আল্লাহর রহমতে আগের মতোই চলতেছে। এই এলাকা বাদেও এ পর্বে পুরোদমে কাজ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ 3টি পয়েন্টে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় ধাপে আগারগাঁও থেকে কারওয়ান বাজার ও কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশের কাজ প্রায় অর্ধেকই শেষ হয়ে গেছে। তবে মেট্রো প্রকল্পের অগ্রগতি সবচেয়ে বেশি দৃশ্যমান উত্তরা থেকে আগারগাঁও অংশে। এ অংশে 4 ভাগের 3 ভাগ কাজই শেষ। দৃশ্যমান 12 কিলোমিটারের মধ্যে প্রায় 11 কিলোমিটার উড়াল পথ। একযোগে চলছে 9টি স্টেশনের মধ্যে 6টি স্টেশন নির্মাণের কাজ। এক্সপেক্টেড ডেট হলো যে 5টা মেট্রো রেল আমাদের ডিসেম্বরের ভিতরে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। 8টা স্টেশনের ফ্যাব্রিকেশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেইগুলো এখন সংযোজন চলছে এবং একটার ফ্যাব্রিকেশন চলছে। এটাও আশা করি যে 1 মাসের ভিতর এটা শেষ হয়ে যাবে। করোনা শনাক্তের আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে মেট্রো রেল প্রকল্পে কাজ হয়েছে প্রায় 3%। কিন্তু মার্চে কোভিড পরিস্থিতি শুরু হওয়ার পর কাজ হয়েছে গড়ে 1% করে। যদিও নির্ধারিত সময়ে 22,000 কোটি টাকা ব্যয়ের প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে আশাবাদী এই কর্মকর্তা। তাদের কথা হলো যে আমরা যেহেতু আগের অভিজ্ঞতা থেকে 6 মাস আমরা কাভার করেছি, এখনো আমি 6 মাস কাভার করতে পারবো, তার বেশি যদি হয় তাইলে আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। সার্বিকভাবে অর্ধেক কাজ শেষ হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আগে ছিল যেটি শুধুমাত্র নকশার পরিকল্পনা, সেটি এখন বাস্তবের কাঠামোয় দৃশ্যমান। মাথা তুলে দাঁড়িয়েছে মেট্রো রেলের উত্তরা দক্ষিণ স্টেশন। একই গতিতে চলছে বিদ্যুৎ সঞ্চালন এবং মেট্রো লাইন বসানোর কাজ। তাই জাপান থেকে কোচ আসা মাত্র মেট্রো চলাচল যে সময়ের ব্যাপার মাত্র সেটি বলাই যায়। আজহার লিমন, সময় সংবাদ। ভাসানচর বসবাসের উপযোগী কিনা তা দেখে এলেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়া 40 জন রোহিঙ্গা প্রতিনিধি। ভাসানচরের অবকাঠামো নিয়ে প্রশংসা করলেও ক্যাম্পে ফিরে অনেক রোহিঙ্গার কণ্ঠে ভিন্ন সুর। এদিকে নিজ দেশে ফেরত না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে রাখার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ। আর অনেক রোহিঙ্গাই ভাসানচরে যেতে রাজি হবে বলে মনে করছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বসবাসের উপযোগী কিনা তা দেখার জন্য নোয়াখালীর হাতিয়ার ভাসানচর যান রোহিঙ্গাদের 40 জন প্রতিনিধি। গত রোববার ও সোমবার দুদিন রোহিঙ্গা নেতারা ঘুরে ঘুরে দেখেন খাদ্যগুদাম, থাকার ঘর, আশ্রয় সেন্টার, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, খেলার মাঠ ও কবরস্থান সহ মাছ চাষের পুকুর। এসব অবকাঠামো দেখে মুগ্ধ হন তারা। কুতুপালংস্থ 2 নম্বর ক্যাম্প ভাসানচর ঘুরে এসে রোহিঙ্গা প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার সেখানকার সুযোগ সুবিধা ও অবকাঠামোর চিত্র তুলে ধরেন ক্যাম্পের অন্যান্য রোহিঙ্গাদের মাঝে। একই কথা তুলে ধরেছেন 16 নম্বর ক্যাম্পের রোহিঙ্গা আবুল কালাম। তারা বলছেন ভাসানচর ভালো লেগেছে, তবে বলছেন ভিন্ন কথাও। মানুষ গিলে ডাক্তার রবিলা ডাক্তার কলবেলা বলে জায়গা গুজে, নামাজ পড়িলা জায়গা ঠিক গুজে, সন্না করিলা জায়গা কল ঠিক গুজে। নিচ জায়গা ইয়ে নামাজে ফানি উড়িব, ফানি উড়িলে মানুষ কি যাইব, মারা যাইব, তাহলে ইয়ান আর ওরে কি আছে। প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে, তাই উখিয়া ও টেকনাফের উপর চাপ কমাতে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাবার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ। এটা নিয়ে দ্বিমত করার কোনো অপরচুনিটি আমি দেখছি না, কারণ এত সুন্দর আয়োজন আমরা দেখেছি, বিভিন্ন প্রেজেন্টেশন, খুবই ভালো একটা উদ্যোগ। সুতরাং ফেরত না যাওয়া পর্যন্ত ভাসানচরে যাওয়াটাই সবচাইতে উচিত। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশা, ঘিঞ্জি এই আশ্রয় শিবির থেকে ভাসানচরে যেতে অনেক রোহিঙ্গা সম্মত হবে। আশা করা যায় যে তারা আসছে, পরিবেশ দেখেছে, তারা ওইখানে যেতে রাজি হবে। অন্তত 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে 2,312 কোটি টাকা ব্যয়ে। প্রদীপ কাণ্ডের পর ইমেজ সংকটে অনেকটাই গুটিয়ে গেছে কক্সবাজার পুলিশের কার্যক্রম। বন্ধ রয়েছে অভিযানের পাশাপাশি নিয়মিত টহল। থানাগুলোর প্রধান ফটকেও তালা ঝুলছে, এমন অভিমত স্থানীয় সুধীজনদের। তবে পুলিশ সহ প্রশাসনের দাবি, স্বাভাবিক গতিতেই চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকাণ্ড। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
পুলিশের গুলিতে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় যেন পর্যটন শহর কক্সবাজারের পুরো চিত্রই পাল্টে দিয়েছে। আগে যেখানে প্রতি কয়েকশো গজ অন্তর একটি করে পুলিশ চেকপোস্ট ছিল, এখন দিনের 24 ঘন্টায় পুরো কক্সবাজার ঘুরে পুলিশের দেখা পাওয়া যায় না। সিনহা হত্যাকাণ্ডের পরে পুলিশ প্রশাসনে স্থবিরতা আমরা লক্ষ্য করছি এবং পুলিশ অনেক থানা তো বেশ কিছুদিন ধরে গেটই বন্ধ রাখা হয়েছিল। কোনো থানায় তারা স্বাভাবিক কার্যক্রম করছে না। এর ফলে কক্সবাজারের বিচারপ্রার্থী সাধারণ মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে। মূলত টেকনাফের সাবেক ওসি প্রদীপ কাণ্ডের কারণে পুরো পুলিশ প্রশাসনই ইমেজ সংকটের মুখে পড়েছে। আর পুলিশের এই গুটিয়ে যাওয়ার প্রবণতায় বাড়ছে অপরাধের মাত্রা। ছিনতাই, রাহাজানি এবং ডাকাতি ঘটনা ঘটতেছে, কিছু খুন খারাপিও হচ্ছে, বড় বড় চালানগুলো মাদকের চালান ধরা পড়তেছে, অধিকাংশতে গ্রেপ্তার হচ্ছে না। তবে পুলিশ সুপারের দাবি স্বাভাবিক নিয়মেই পুলিশের কাজ চলছে। কাজকর্ম কমিয়ে দেওয়া এরকম বিষয় না, আমাদের যে স্বাভাবিক কাজকর্ম যেটা পূর্বেও ছিল সেটা এখনো আছে। এদিকে আগামী মাস থেকে শুরু হচ্ছে কক্সবাজারের পর্যটন মৌসুম, তাই পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। প্রচুর পরিমাণে দেশি বিদেশি লোকজন আসবে, তাদের নিশ্চিত নিরাপত্তা, তাদের সুবিধা এগুলো আরও কীভাবে এনশিওর করা যায় সেজন্য আমাদের এখন ভাবনার মধ্যে আছে। কক্সবাজার বেড়াতে আসা মানুষের আকর্ষণ থাকে মেরিন ড্রাইভে ভ্রমণ, কিন্তু 31 জুলাই ঘটনার পর থেকে সেখানে দর্শনার্থীর ভিড় অনেকটাই কমে গেছে। পর্যটন নগরী কক্সবাজারের সার্বিক চিত্র পাল্টে দিতে বড় ধরনের ভূমিকা রেখেছে এই মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ যেমন অনেক কিছু দিয়েছে, ঠিক তেমনি অনেক কিছু শিখিয়েও দিয়েছে। কক্সবাজারের মেরিন ড্রাইভ থেকে কমল দে, সময় সংবাদ। আগামী সপ্তাহেই টাইগারদের অনুশীলনে যোগ দিতে যাচ্ছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো সহ বাকি বিদেশি কোচিং স্টাফরা। কোয়ারেন্টাইন শিথিল করতে ইতোমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কয়েক দফায় আলোচনা করেছে বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। কোচদের সবার কোভিড টেস্টটা নেগেটিভ এসছে। আমরা চেষ্টা করছি সংশ্লিষ্ট যে সরকারি বিভাগ আছে তাদের সাথে কথা বলে এ ব্যাপারে কোনো ছাড় নেওয়া যায় কিনা, যাতে তারা ইমিডিয়েটলি আমাদের যারা খেলোয়াড়রা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছেন তাদের সাথে এসে তাদের সেশনগুলোতে অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে পারেন। ওনারা ফার্দার কিছু ডকুমেন্ট চেয়েছেন আমাদের কাছ থেকে। আমরা আশা করছি আর্লি নেক্সট উইকে আমরা হয়তো একটা অনুমোদন পেয়ে যাব। আমাদের একটা পজিটিভ সাইড হচ্ছে যে তাদের মধ্যে কোনো সিমটম নাই, হয়তো আমরা আবার টেস্ট করব। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনলাইনে দেদারসে বিক্রি হচ্ছে শুল্ক ফাঁকি দেয়া বিদেশি কসমেটিক্স। দেশি পণ্যে নেই বিএসটিআই এর অনুমোদন। নকল প্রসাধনী ও শিশু খাদ্যে সয়লাভ সুপার শপ। দুর্নীতির কারণেই ভেস্তে যাচ্ছে করোনা মোকাবেলায় সরকারের সব চেষ্টা, বলছেন বিশেষজ্ঞরা। মানুষের জীবন বাঁচাতে। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।